ইতিহাসের পাতায় কিছু নাম আছে যেগুলো শুধু মানুষ না, এক একটা ধ্বংসযজ্ঞের প্রতীক। যেখানে সেই নাম উচ্চারিত হয় সেখানে শুধু যুদ্ধ নয়, শুরু হয় গণহত্যা, শহর ধ্বংস আর সভ্যতার পতন। এই নামটি হল জেঙ্গিস খান, একজন মানুষ যিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য তৈরি করেছিলেন। কিন্তু সেই সাম্রাজ্যের ভিত্তি ছিল ভয়, আগুন আর রক্ত। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই শহর পুড়েছে, মানুষ মারা গেছে, আর ইতিহাস বদলে গেছে চিরতরে। প্রশ্ন একটাই, এই মানুষটি কি ছিলেন একজন মহান নেতা, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসকারী? জেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মেছিলেন মঙ্গোলিয়ার বরফ ঠান্ডা তৃণভূমিতে, যেখানে জীবন ছিল নির্মম। শৈশবেই তার জীবনে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি। তার বাবাকে শত্রুগোত্র বিষ দিয়ে হত্যা করে, পরিবারকে তাদের নিজস্ব জনগণ ত্যাগ করে দেয়। ছোট তেমুজিন তার মা ও ভাইবোনদের নিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম শুরু করে। তারা অনেক সময় না খেয়ে দিন কাটাত। শত্রুদের ভয়, প্রকৃতির কঠোরতা সবকিছু মিলিয়ে তার শৈশব ছিল এক নরক। এই অপমান, ক্ষুধা আর কষ্টই তার মনে জন্ম দেয় এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুনের, যে আগুন পরবর্তীতে পুরো বিশ্বকে জ্বালিয়ে দেয়। তেমুজিন ধীরে ধীরে বুঝতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে শক্তি দরকার। সে ছোট ছোট যাযাবর গোত্রকে একত্রিত করতে শুরু করে। জিঙ্গিস খানের আক্রমণ ছিল ভয়ঙ্কর। যে শহর তার বিরুদ্ধে দাঁড়াত সেই শহরের ভবিষ্যৎ শেষ হয়ে যেত। যেমন খরেজম সাম্রাজ্য, বুখারা, সমরকন্দ। এই শহরগুলো একসময় ছিল সমৃদ্ধ, জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। কিন্তু তার সেনারা প্রবেশ করার পর শুরু হয় গণহত্যা। ইতিহাসবিদদের মতে অনেক শহরে মানুষদের সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছিল। শিশু, বৃদ্ধ, নারী কাউকেই রেহাই দেওয়া হয়নি। শহরগুলো লুট করা হতো, পুড়িয়ে দেওয়া হতো আর মাটির সাথে মিশিয়ে ফেলা হতো। যেখানে একসময় জীবন ছিল সেখানে পরিণত হতো শূন্যতায়। তার সেনারা এমন ভয়ে তৈরি করেছিল যে অনেক শহর যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করত। জিঙ্গিস খান শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন না, তিনি যুদ্ধ করতেন ভয় দিয়ে। তিনি জানতেন মানুষকে হারানোর আগে তাকে মানসিকভাবে ভেঙে দিতে হয়। তার সেনারা ইচ্ছাকৃতভাবে ভয়ঙ্কর গুজব ছড়াত, যেমন যদি প্রতিরোধ করো পুরো শহর মুছে ফেলা হবে। এটাই ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ভয়। শত্রুরা যুদ্ধের আগেই ভেঙে পড়ত। অনেক সময় তার সেনারা এক শহর আক্রমণ করে এমন ধ্বংস করত যাতে অন্য শহরগুলো বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। কিন্তু জেঙ্গিস খান শুধু ধ্বংসকারী ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সংগঠক। তিনি তার সাম্রাজ্যে ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। তিনি প্রতিভাবান মানুষকে শত্রু হলেও কাজে লাগাতেন। তিনি তৈরি করেছিলেন একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা। তার ইয়াস্সা কোর্ট ছিল কঠোর আইন ব্যবস্থা, যেখানে শৃঙ্খলা ছিল প্রধান। তিনি তথ্য আদান প্রদানের জন্য দ্রুত ডাক ব্যবস্থা তৈরি করেছিলেন। এটি ছিল তার সাম্রাজ্যের মেরুদণ্ড। একদিকে নির্মম ধ্বংস, আরেকদিকে সংগঠিত সাম্রাজ্য। তার আক্রমণের ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। অনেক ইতিহাসবিদ বলেন তার যুদ্ধ পৃথিবীর জনসংখ্যায় বড় প্রভাব ফেলেছিল। অনেক অঞ্চল দীর্ঘ সময়ের জন্য ধ্বংস হয়ে যায়। কিন্তু 1227 সালে মারা যান জেঙ্গিস খান। তিনি ছিলেন পুরো সাম্রাজ্যের একমাত্র শক্তিশালী নেতা। তার জীবিত থাকা পর্যন্ত সবাই এক ছিল, কিন্তু তার মৃত্যুর পর শুরু হয় ক্ষমতার লড়াই। তার ছেলে, নাতি এবং বিভিন্ন সেনাপতি সিংহাসনের জন্য একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এটাই ছিল মঙ্গল সাম্রাজ্যের ধ্বংসের প্রথম ধাপ। বিশাল মঙ্গল সাম্রাজ্য 4 ভাগে ভাগ হয়ে যায়: গোল্ডেন হোড, ইলখানাত, চাগতাই খানাত, ইউয়ান রাজবংশ। প্রতিটি অংশ আলাদা শাসকের অধীনে চলে যায়। তারা একে অপরকে সাহায্য করার বদলে নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে। ফলে পুরো সাম্রাজ্য দুর্বল হতে থাকে। মঙ্গল সাম্রাজ্য এত বড় হয়ে গিয়েছিল যে সেটি নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খবর পৌঁছতে মাসের পর মাস সময় লাগত। অনেক জায়গায় স্থানীয় শাসকরা বিদ্রোহ শুরু করে। কেন্দ্রীয় শাসন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রথম দিকের মঙ্গলরা ছিল কঠিন জীবনযাপনে অভ্যস্ত। তারা ছিল যোদ্ধা। কিন্তু পরে অনেক শাসক বিলাসী হয়ে পড়ে। রাজপ্রাসাদ, ভোজ, ক্ষমতার অপব্যবহার এসব তাদের দুর্বল করে দেয়। সেনাবাহিনীর শৃঙ্খলাও আগের মতো ছিল না। চীনে মঙ্গলদের ইউয়ান রাজবংশের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ শুরু করে, কারণ সাধারণ মানুষ মঙ্গল শাসনে অসন্তুষ্ট ছিল। অতিরিক্ত কর, বৈষম্য এবং দুর্নীতির কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে।
শেষ পর্যন্ত বিদ্রোহীরা ইউয়ান রাজবংশকে পরাজিত করে। চীনে শুরু হয় নতুন মিং ডাইনেস্টি শাসন। তারপর আসে ভয়ঙ্কর মহামারী ব্ল্যাক ডেথ। এই রোগে লাখ লাখ মানুষ মারা যায়, বাণিজ্য বন্ধ হয়ে যায়, সিল্ক রোড দুর্বল হয়ে পড়ে, মঙ্গোলদের অর্থনীতি ধসে পড়ে, সেনাবাহিনী চালানোও কঠিন হয়ে যায়। এদিকে পৃথিবীতে নতুন শক্তির উত্থান শুরু হয়। রাশিয়া শক্তিশালী হতে থাকে, মধ্যপ্রাচ্যে নতুন মুসলিম সাম্রাজ্য গড়ে ওঠে। মঙ্গোলরা আগের মতো ভয়ঙ্কর ছিল না, তাদের সেনাবাহিনী দুর্বল হয়ে যায়, আর ধীরে ধীরে একের পর এক অঞ্চল হারাতে থাকে। মঙ্গোল সাম্রাজ্যের পতন আমাদের শেখায়, শুধু শক্তি দিয়ে কোনো সাম্রাজ্য চিরকাল টিকে থাকতে পারে না। ভেতরের বিভক্তি, দুর্নীতি, বিদ্রোহ আর দুর্বল নেতৃত্ব সবচেয়ে বড় সাম্রাজ্যকেও ধ্বংস করে দিতে পারে। যে মঙ্গোলরা একসময় পৃথিবী কাঁপিয়েছিল, শেষ পর্যন্ত তারাও হারিয়ে যায় ইতিহাসের পাতায়।